নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে একটি দল, অভিযোগ মির্জা ফখরুলের। নভেম্বরে গণভোট দিতে হবে দাবি পরোয়ারের। কোনো উত্তাপই জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না, নোয়াখালীতে প্রেস সচিবের ঘোষণা। 15 ফেব্রুয়ারির আগেই হবে ভোট। সরবরাহ বাড়লেও প্রত্যাশা মতো কমেনি সবজির দাম, মাছের দাম চড়া, খুচরা পর্যায়ে ইচ্ছেমতো দাম বাড়ানোর অভিযোগ। কিশোর গ্যাং আতঙ্কে অশান্ত রাজশাহী নগরী, চাঁদাবাজি, বাড়িঘরে হামলা আর দল বেঁধে মাদক সেবন, উৎকণ্ঠায় বাসিন্দারা। এবং কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় মিলেছে অনিয়ম, জালিয়াতির সত্যতা, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। একটি দল নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তার দায় অন্তর্বর্তী সরকারের। আগামীতে নির্বাচিত হলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের সঙ্গে নিয়েই জাতীয় সরকার গঠনের কথা জানান তিনি। আরো জানাচ্ছেন ফররুখ বাবু। ফ্যাসিবাদ প্রতিরোধে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। দলটির 53তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ আয়োজন করা হয়। দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বিএনপিকে অগ্রণী ভূমিকা রাখার দাবি জানান গণতন্ত্র মঞ্চ সহ একাধিক রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নির্বাচন নিয়ে জটিলতার জন্য বিএনপির দুর্বলতাকে দায়ী করেন। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দাবি করেন আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন করার। আগামী ফেব্রুয়ারি নয়, আমরা মনে করি এখন নির্বাচন জানুয়ারিতে হতে পারে। আমি আগেও বলেছি নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা সেই বিষয়ে, রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দেওক এবং জাতীয় নির্বাচনের একই সাথে গণভোট হবে। 8 মাস ধরে বিএনপি নানা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। কেন করছে? কারণ কি বিএনপি জানে যে ক্ষমতায় গেলে তাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে, তাকে প্রত্যেকটা ইস্যু হয়তো পালন করতে হবে। যে আমি ক্ষমতায় গেলে এই দায় দায়িত্ব পালন করতে হবে, এই ভাবতে ভাবতে 15 বছর ধরে ক্ষমতায় আসতে পারে না। ঐকমত্য কমিশনও শেখ হাসিনার মতোই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, এমন অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, ফেব্রুয়ারি নির্বাচন ঝুঁকির মধ্যে পড়লে অন্তর্বর্তী সরকারও ঝুঁকিতে পড়বে। ফেব্রুয়ারি নির্বাচন কোনো কারণে যদি বিপদগ্রস্ত হয়, যদি ঝুঁকির মধ্যে পড়ে এই সরকার, তারাও কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। বাংলাদেশ অনাকাঙ্ক্ষিত সংঘাত সংঘর্ষ, এমনকি গৃহযুদ্ধের যে বিপদের কথা অনেকে বলছেন, প্রকারান্তরে এই গৃহযুদ্ধের দিকে অনেকে নিয়ে যেতে চান, সে পথে কোনোভাবে আমরা হাঁটবো না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সংকট থেকে বের হয়ে আসার একমাত্র পথ জাতীয় নির্বাচন। বিএনপি যখন গত বছর 5ই আগস্টের পরেই বলেছিল নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করে, তখন লোকে বিএনপিকে ভুল বুঝেছিল। তখন বলেছিল এখনো রক্তের দাগ শুকায়নি, এরা এখনই নির্বাচন চায়। অথচ আজ 1 বছর পরে সমস্ত মানুষ মনে করে নির্বাচন দরকার। এখন বিশ্বের যত শক্তি তারা মনে করে নির্বাচন দরকার। এই নির্বাচনের জন্য ওদের উপর নির্ভর না করে চলুন আরো বৃহত্তর ঐক্য গড়ি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণভোট নির্বাচনের আগে করার সুযোগ নেই, নির্বাচনের দিনই গণভোট হতে হবে। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে 2টো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। আমাদের মিত্রদেরকে নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় অভিযোগ করেন, স্বাধীনতার পর যারা দেশ চালিয়েছে তারা কেবল নিজেদের স্বার্থে হিন্দুদের ব্যবহার করেছে।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, তারপরে একটা পার্লামেন্ট হবে, ফেব্রুয়ারির এই নির্বাচন ইনশাআল্লাহ আমরা অংশ নেব। অনেকে মিথ্যা প্রচার করে, আমার বন্ধুরা বলে জামাত ইসলামী নির্বাচন চায় না, প্রিসাইড বলল আমরাই আমাদের আমিরই প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছি। সেই কারণে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, প্রোভাইডেড জুলাই সদন বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন। সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, আরপিও সংস্কার হ্যাঁ না গণভোট কিছুই মানছে না বিএনপি। এ সময় জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে সরকার অপকৌশল করলে জনগণ আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এখন তারা সরকারের উপর চাপ দিচ্ছে যে পাস করছে এটাকে আবার চেঞ্জ করে দেওয়ার, তাহলে তারা আরপিও মানে না, তারা সংস্কার মানে না, তারা সংস্কারের প্রক্রিয়া মানে না। এরপরে আসছে সংস্কারের জন্য একটা গণভোট আয়োজনের জন্য, এটা প্রস্তাব ছিল। যদি সরকারের উপরে আস্থা না থাকে, যদি সরকার কোনো দলকে প্রতিনিধিত্ব করে, যদি সরকার কোনো দলের কাছে মাথা নত করে তাদের দাবি পূরণের জন্য সরকারি ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করে, তাহলে এই সরকারের প্রতি আমাদের আস্থা রাখার আর কোনো সুযোগ থাকবে না। গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, তবে যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন জাতীয় নির্বাচন 15 ফেব্রুয়ারির আগেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, কোনো শক্তিরই নির্বাচন পেছানোর সুযোগ নেই। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো আরেকজন আরেক কথা বলবেন, প্রধান উপদেষ্টা ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন। বাট যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। ঝালকাঠি সদরে এনসিপি নেতাকর্মীদের সাথে সমন্বয় সভা করবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান ইমন। ইমন, সমন্বয় সভা কখন শুরু হবে সেটা বলবেন এবং সভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? জি ধন্যবাদ দীপাশা। ঝালকাঠি জেলায় যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় সভা চলছে, এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের যে মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। আর এছাড়াও সভায় উপস্থিত রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান মাহমুদা মিতু ও মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। আর এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুচা। এই সভায় সমন্বয় সভাটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এখন সভাটি চলছে। এই সভা শেষ হওয়ার পরে হাসনাত আব্দুল্লাহ এই গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করে তাদের এই সমন্বয় সভার বিস্তারিত জানাবে। আর আমরা এখন কথা বলবো, আমাদের এখানে রয়েছেন একজন যে এনসিপির যে রাজাপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক, আমরা তার সঙ্গে কথা বলবো। জি, আপনাদের এই যে ঝালকাঠির যে আজকে যে সমন্বয় সভা চলছে, আপনাদের এখানে কে কে উপস্থিত আছে এবং কোন বিষয় নিয়ে এই সমন্বয় সভা চলছে? এটা হচ্ছে কর্মীদের আসলে উদ্বুদ্ধ করার জন্য এই সভাটি আসলে আজকে আয়োজন করা হয়েছে। এখানে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নেতা তুহিন, তারপরে হচ্ছে মশিউর ভাই সহ সবাই আছেন এখানে। আপনার স্পেসিফিক প্রশ্নটা কি আসলে? এখানে এই আপনাদের কি নিয়ে আলোচনা হবে মূলত? এখানে আমাদের হচ্ছে কর্মীদের উদ্বুদ্ধকরণের জন্যই মূলত আজকে কেন্দ্রীয় নেতারা এসেছেন।
জি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে যে একজন দারাদাপুর উপজেলার যে যুগ্ম আহ্বায়ক রয়েছে এনসিপি তার সঙ্গে, আর এই যে সভাটি হয়তো ঘন্টাখানেক চলবে। এরপরে এই ঝালকাঠি নেতাদের সঙ্গে তারা এই এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা তাদের সাথে আলোচনা শেষে এরপর গণমাধ্যম কর্মীদেরকে জানাবে। তো এ ছিল আমার কাছে ঝালকাঠির এনসিপির প্রোগ্রাম থেকে এ পর্যন্ত। দীপাশা। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝালকাঠি সদরে এনসিপি নেতাকর্মীদের সাথে সমন্বয় সভা করছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানকার সর্বশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো নুডলসই খান নাই। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সারা দেশের বাজারে সরবরাহ বেড়েছে আগাম শীতকালীন সবজির। কোনো কোনো এলাকায় দাম সামান্য কমলে তা কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি বলে জানিয়েছে ভোক্তারা। সহকর্মীদের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্টে জানাচ্ছেন শায়লা খান। চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে অবশেষে নেমে এসেছে কিছুটা স্বস্তি। আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। ফুলকপি, বাঁধাকপি, বেগুন সহ সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 টাকা করে কমেছে, মিলছে 80 থেকে 100 টাকার মধ্যে। ফুলকপি আমরা গত সপ্তাহে বেচছি 120 টাকা, এখন 90 টাকা 100 টাকা বেচতেছি। শিম 160 টাকা 140 টাকা বেশি, এখন ডাইরেক্ট আপনার 100 টাকা। জালিয়া মাছ নিয়েছি 250 টাকা, যেটা গত সপ্তাহে ছিল 160 টাকা। নওগাঁর বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে চাল। নতুন আমন ধান আসার অপেক্ষায় ক্রেতারা পুরাতন চাল কেনা কমিয়ে দিয়েছেন। আগাম মৌসুমী সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় ঝালকাঠিতে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মুখে। শিম কেজি প্রতি 80 টাকা, মূলা 20 টাকা, ফুলকপি 80 থেকে 100 টাকা, বাঁধাকপি 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। বাজার দাম মোটামুটি খুবই স্বস্তি পাওয়া যায়। এখন শীতকালীন সময় আসছে তো, এখন ফুলকপি, পাতাকপি, তারপরে বেগুন, মূলা, এগুলোর দাম মোটামুটি অনেক নিয়ন্ত্রণে আসছে, খুবই কমছে। বাজার মূল্য আগের থেকে গেছে সপ্তাহ এই সপ্তাহ মনে করেন সিমিতে 1 কেজি সিমিতে 80 টাকা কমে গেছে। 1 কেজি ফুলকপিতে কমে গেছে প্রায় 20-25 টাকা। একটা লাউতে কমে গেছে, অর্ধেক দামাই গেছে। আগে লাউ বেচতাম 80 টাকা 70 টাকা, এখন লাউ বেশি 40 টাকা 30 টাকা পিস। জয়পুরহাটে শীতকালীন আগাম সবজি সরবরাহ বাড়লেও খুচরা বাজারে কিছুতেই দাম কমছে না। ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। কঠোর বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ভোক্তারা। শীতের আগমন উপলক্ষে শাকসবজির দাম কমে, কিন্তু এবারে দেখছি উল্টে এক হাতে পালং শাক কিনতে 10-15 টাকা লাগে। আমরা মধ্যবিত্ত লোক, আয় অবস্থা কম আমাদের, আমরা যে হিমশিম খাই যাচ্ছি। এদিকে যশোরের বাজারেও কমেনি আগাম শীতকালীন সবজির দাম। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অবস্থিত সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই সংবাদ সম্মেলন করেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ডেফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অগ্নিসন্ত্রাস, লুটপাটের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা, ক্ষতিপূরণ দেওয়া সহ 6 দফা দাবিতে শনিবার সকালে মানববন্ধনের ডাক দিয়েছেন। নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল জলিল এবং শহীদ মিয়া নামে 2 যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 3 জন যাত্রী। বৃহস্পতিবার রাতে নেত্রকোনা ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নান্নু খান জানান, বালু ভর্তি একটি বিকল ট্রাক সড়কটির ওপর দাঁড়িয়েছিল। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দেয়। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা 2 জন যাত্রী মারা যান। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। গাজীপুরের জয়দেবপুর জংশনের কাছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগি লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার দুপুরে জয়দেবপুর জংশনের কাছে মোহনগঞ্জ এলাকায় এই ঘটনাটি ঘটে। স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, ঢাকা থেকে ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশের মুহূর্তে আউটার সিগন্যালে লাইনচ্যুত হয়। এ সময় ট্রেন লাইনের লোহার পাত ভেঙে যায়। তবে লাইনচ্যুত ট্রেনটি জংশনের এক পাশের লাইনে থাকায় বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর ৩ আসনে নির্বাচনী প্রচার চালায় তাঁর একান্ত সচিব ও আসনের সম্ভাব্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। শুক্রবার সকালে ভেদরগঞ্জ উপজেলা নারায়ণপুর ইউনিয়নের গাড়িবহর নিয়ে পৌঁছান তিনি। এ সময় হাজারো নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় জনগণ তাকে স্বাগত জানান। পরে তিনি এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা, হাটবাজারে পথসভা করেন। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। আমাদের বিএনপির যে ৩১ দফা আছে, ওই ৩১ দফা যেহেতু জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, সেই জন্য এই ৩১ দফার প্রতি সকল স্তরের মানুষ সমর্থন জানিয়ে সবাই ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের সমর্থন করছে। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদির নির্দেশনায় কুমিল্লায় জনসভা এবং রয়ালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বড়ুয়া উপজেলার পয়েলগাছা ইউনিয়নের ডিগ্রি কলেজ মাঠে এই জনসভার আয়োজন করা হয়। জাকের পার্টির পয়েলগাছা ইউনিয়নের সভাপতি সফিউল্লাহ সভাপতিত্বে এতে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আগামী সেই দুঃখকে সামনে নিয়ে জাকের পার্টি বিশাল বুথে, বিপুল বুথে, প্রত্যেকটি কেন্দ্রে, প্রত্যেকটি আসনে জাকের পার্টি বিপুল ভোটে বিজয় লাভ করবে। শান্তনগরের রাজশাহী হঠাৎ অশান্ত কিশোর গ্যাংয়ে চাঁদাবাজি, বাড়িঘরে হামলা, ছিনতাইয়ের পাশাপাশি সন্ধ্যা হলেই চলে দল বেঁধে মাদক সেবন। নগরবাসী বলছে, কিশোর গ্যাংয়ের আতঙ্কে দিশেহারা তারা। যদিও পুলিশের দাবি মামলা না হওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আরো জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকার সরকারি কর্মকর্তা নুরুল ইসলামের বাড়িতে হামলা কিশোর গ্যাং সদস্যদের। রাজপাড়া থানা এলাকায় দিনে দুপুরে মোটরসাইকেল থামিয়ে করা হচ্ছে ছিনতাই। নগরীর মেহেরচণ্ডী এলাকায় চলছে মাদক সেবন। হারহামেশাই ঘটছে এমন ঘটনা। বেড়েছে কিশোর গ্যাংয়ের তাণ্ডব। চাঁদাবাজি, বাড়িঘরে হামলা, ছিনতাই, দল বেঁধে মাদক সেবন, শোডাউন দিয়ে আতঙ্ক ছড়ানো সবই চলছে প্রকাশ্যে। প্রায় ৫০ থেকে ১০০ ছেলেগুলো এসে আমার বাসা ভাঙচুর করে। আমার নিচে বিধবা এক মহিলা ছোট বাচ্চা দুটো নিয়ে আসে, খাওয়ার বসছিল, থাই গ্লাস ভাঙে, আমার পেসিকেট ভাঙে। নগরী জুড়ে চাঁদা না পেয়ে একাধিক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে এসব ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যরা। এলাকাবাসী জানান, কিশোর গ্যাংয়ের ভয়ে উদ্বেগ উৎকণ্ঠায় তারা। রাজশাহী শহরে কিশোর গ্যাংয়ের যে উৎপাত, এই উৎপাতে জনসাধারণ এখানে আমরা প্রচন্ড উদ্বিগ্নর মধ্যে আছি। কিশোর গ্যাং এখন গেলে এই পাহাড়ের নিচে এরা একসাথে ১৫ জন মাদকাসক্তের সাথে জড়িত। টাকা না দিলে দেখা যাচ্ছে যে অত্যাচার, বাড়িঘর ভাঙচুর। কিশোর গ্যাংগুলো যদি নিয়ন্ত্রণে না আসে, ভবিষ্যতে প্রত্যেকটা মহল্লা বা প্রত্যেকটা এলাকাতে এইগুলো সমস্যা দেখা দেবে। ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে আমাকে কিছু কিশোর গ্যাংয়ের লোকজন আমাকে হামলা করেছিল। পুলিশের দাবি, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ভুক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ মহানগর পুলিশের। গোয়েন্দা সংস্থার মাধ্যমে চিহ্নিত করে এবং যদি তাদের বিষয়ে কোনো ব্যক্তির
অথবা সংক্ষুব্ধ কোনো গোষ্ঠীর যদি স্পেসিফিক তথ্য থাকে তাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের আধিপত্য ধরে রাখার কৌশলে কিশোর গ্যাংয়ের অপরাধ বাড়ছে মনে করেন সচেতন নাগরিকরা। এখনই না ব্যবস্থা নেওয়া যায় তাদেরকে, তাহলে কিন্তু আমাদের মা বোন এবং ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, ব্যবসায়ী কেউ নিরাপদ না। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, তারা এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সেগুলো এখন ইনঅ্যাক্টিভ। শান্তির শহর হিসেবে পরিচিত রাজশাহীর অশান্তি দূর করতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সাগর ও নদীতে শুরু হয়েছে জাটকা ইলিশ শিকারের ওপর 8 মাসের নিষেধাজ্ঞা দেয়া। শুক্রবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। আগামী 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত এই আইন অমান্য করলে 1 বছর থেকে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগ পরীক্ষায় অনিয়ম নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। সিভিল সার্জন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীদের, জব্দ করা হয়েছে বেশ কিছু নথিপত্র এবং মোবাইল ফোন। প্রাথমিকভাবে নিয়োগ পরীক্ষায় অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। বিস্তারিত আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। একের পর এক বেরিয়ে আসছে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের জনবল নিয়োগে অনিয়মের থলের বিড়াল। প্রশ্নফাঁস সহ নানা অনিয়মের সত্যতা মিলেছে দুদকের প্রাথমিক অনুসন্ধানে। সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদে মিলেছে অনিয়মের ভয়াবহ তথ্য। জব্দ করা হয়েছে বেশ কিছু নথিপত্র সহ তাদের মোবাইল ফোনও। এটার সত্যতা প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। প্রধান কার্যালয় থেকে অনুমোদন আসলে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত অনুসন্ধান করব এবং অনুসন্ধান শেষে সার্বিকভাবে নির্ধারণ করতে পারবো যে কোন পর্যায় থেকে কারা জড়িত। 15 থেকে 20 লাখ টাকা চুক্তিতে প্রশ্নপত্র প্রদান, পরীক্ষার আগের দিন রাতে বিভিন্ন বাসাবাড়িতে রেখে পরীক্ষার্থীদের সেই প্রশ্ন মুখস্থ করার ব্যবস্থা সহ নিয়োগ পরীক্ষায় নানা অনিয়ম নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর পরীক্ষা বাতিল সহ জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছে ছাত্র জনতা। সিভিল সার্জন কার্যালয়ে তালা সহ নানা কর্মসূচি পালন করে আসছেন পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁস হয়েছে, এটা আপনারা জেনেছেন দুদকের মাধ্যমে যে এটা আসলে তথ্য সত্যতা নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত আমরা থেমে যাইনি, সামনের দিনেও ইনশাল্লাহ থামবো না, আনটিল বাংলাদেশে দুর্নীতি শেষ না হওয়া পর্যন্ত। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। তাদের কাছেও মিলেছে নিয়োগ পরীক্ষায় নানা অনিয়ম ও অসঙ্গতি। বিষয়গুলো খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। কারা এটা কম্পিউটার টাইপ করেছেন, কারা প্রিন্ট করেছেন, কোথায় প্রিন্ট হয়েছে, কতগুলো কোয়েশ্চেন সেট ছিল, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করতেছি। কিছু একটা আমরা গন্ধ পাচ্ছি। গত 24 অক্টোবর শুক্রবার কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের 115টি শূন্য পদের জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বিতর্কের মুখে এই নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে নিয়োগ কমিটি। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নাট্য অভিনেতা আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় এই অভিযান চালানো হয়। গভীর রাতে ওই এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হলে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মন্টুর বাসভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 33 রাউন্ড শটগান, পিস্তলের কার্তুজ, দেশীয় অস্ত্র, 3,500 পিস ইয়াবা, গাঁজা এবং দেশীয় মদ জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আর মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠু সহ 4 জনকে আটক করা হয়। কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে 68,38,000 টাকা মূল্যর ভারতীয় অবৈধ শাড়ি এবং শাল জব্দ করেছে বিজিবি 10।
বৃহস্পতিবার মধ্যরাতে আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। শুক্রবার সকালে বিজিবি 10 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, পালপাড়া এলাকায় একটি মিনি পিকআপ তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের এসব শাড়ি এবং লাল শাল জব্দ করা হয়। চলো দৌড়াই মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইয়ুথ অ্যান্ড চাইল্ড সিকিউরিটি কিশোরগঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত হল হাওড় ম্যারাথন 2025। শুক্রবার সকালে অষ্টগ্রাম 0 পয়েন্ট থেকে মিঠামইন 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার দীর্ঘ এই ব্যতিক্রমধর্মী ম্যারাথনে অংশ নেন মোট 101 জন প্রতিযোগী। আয়োজকরা জানান, এই হাওড় ম্যারাথনের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে মাদক বিরোধী সচেতনতা ছড়িয়ে দেয়া এবং স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আগ্রহ বাড়ানোই ছিল এর মূল উদ্দেশ্য। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফৈয়াজ হাসান বাবুর সৌজন্যে এই ম্যারাথনের আয়োজন করা হয়। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হাওড় এলাকার যুব সমাজকে আমরা নেশামুক্ত করতে চাই। এই জন্য আমাদের মূল থিম ছিল চলো দৌড়াই মাদকের বিরুদ্ধে। এই থিমের উপরে আজকে এই আয়োজন, এবং এই আয়োজনটা করেছে ইয়ুথ অ্যান্ড চাইল্ড সিকিউরিটি কিশোরগঞ্জ উদ্যোগে। আমি সকল প্রতিযোগী এবং আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই। প্রতিবদ্ধ বিষয় ছিল যে চলো দৌড়াই মাদকের বিরুদ্ধে। আমরাও চাই প্রশাসনের পক্ষ থেকে যে যুবক সম্প্রদায় মাদকের পিছনে, মোবাইলের পিছনে না সময় দিয়ে আমরা যেন মাঠে ঘাটে দৌড়াই এবং খেলাধুলায় মনোনিবেশ করি।